জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। আজ ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর পর দৃশ্যমান হবে ১.৫ কিলোমিটার সেতু। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়, সতীর্থদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের ৪ জন ৫ দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে ৩ বোন সহ ৪ জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৬০০ চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। গতকাল সকাল ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জের ইটনায়। সেখানে তার দাফন সম্পন্ন হয়। অশ্রু সজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে কেউ সক্ষম থাকলে তাকে চাকরি দেয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। ১৯৯৪ সালে জন্ম নেয়া সোহেল মাত্র ৩.৫ বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেস্টম্যান। আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছি আমরা এটা আসলে বলার বাহুল্য। আমরা কাজ করতে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাত্র ২৫ বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। গতকাল দুই দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী।
অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড। ২০ মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই ৫ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতায় আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত ২৭শে মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটককৃতদের মধ্যে ৪ জনকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর এক সহপাঠীকে আটক করা হয়েছে। এদের মধ্যে জোবায়ের নামে এক আসামিকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৪ জনকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নূর হোসেন, কেফায়েতুল্লাহ, আলাউদ্দিন ও শাহিদুলের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ জানায়, গত শনিবারে রাফির উপরে চালানো অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারে রাফির বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়। এরপর গত মধ্যরাতে সেই এজাহার পরিবর্তন করে ৮ জনের নাম উল্লেখ করে পুনরায় আবারও এজাহার দায়ের করা হয়। সেই এজাহার নামীয় আসামির মধ্যে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এই প্রধান কর্মকর্তা। আমরা তদন্ত করে বলতে পারবো যে কারা কারা জড়িত। আমাদের একটু তদন্ত করার সময় দেন, আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই মামলাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে স্যার, আমি আরেকটু পরিবার এবং সবার সাথে বসে আমি আরেকটা কপি পাঠাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে এই ক্ষেত্রে কয়েকজন স্পেসিফাইড কিছু নাম আসছে। অন্যদিকে এই ঘটনায় দফায় দফায় তার সহপাঠীদেরকে ডেকে এনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আমরা তো এরকম আশা করি না, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেক ভালো করে, এখন তো মাঝখান দিয়ে এরকম কি করবে, এখন ডাকতে আসতে হচ্ছে। এখন ওরা কি জন্য ডাকতেছে ওরা না জানে, আমরা তো এগুলো কিছু বুঝি না। এদের মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গত ২৭ মার্চের সিলতানের ঘটনায় আগেই জেলে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সকালে ফেনী শহরে একটি মানববন্ধন করেন নারীদের একটি সংগঠন। তাদের দাবি দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নরসিংদীর রায়পুরায় পুরনো বিরোধের জের ধরে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একই পরিবারের ৩ বোন সহ ৪ জনকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোরে উপজেলার লোচনপুরে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আগুনের ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেনি এলাকাবাসী। স্থানীয়রা
জানান, সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। অগ্নিদগ্ধরা হলো রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন্নেসা। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু বলতে পারছে না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দিক দিয়ে গেছে একটা বাচ্চা আর ওই দিক গেছে একটা মহিলা। এখানে বলছে যে আগুন লাগছে, আগুন লাগার পরে হয়তো এখানে এই ফায়ার সার্ভিসের গাড়িও আসছে। ফায়ার সার্ভিস আসছে বলে কোনো আগুন টাগুন দেখেন নাই, তারা বলে আবার উল্টা গালাগালি করে গেছে। তো আগুন আইলো এখানে কয় মানুষে পড়ছে নাকি হারা নিজে পড়ছে না আমরা জানি না। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনের ঘটনা শুনে তারা ওই বাড়িতে গিয়ে কিছু কাপড়ে আগুন দেখে সাথে সাথে নিভিয়ে ফেলে, তবে কাউকে বাড়িতে পায়নি। ভিতরে গিয়ে দেখি কিন্তু আগুনের গন্ধ গন্ধ আসে। তারপরে পিছনে ঘুরে গেলাম, পিছনে গিয়ে দেখি একটা রুমের মধ্যে এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। তবে অগ্নিদগ্ধদের দাবি, ঘরের বাইরের থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে কেরাসিন আর পেট্রোল ডালছে আর চতুর্দিক দিয়ে সবাই দাঁড়া রয়েছে যাতে এরা না বাড়িতে পারে। তারপরে এটা জ্বালার পরে আগুন করছে, আগুন করার পরে আবার বোমা মারছে। আর আমার বাবার কোনো ভাইও নাই, শুধু একলা, মানে বাবা মারার পর আমরা সবাই মিলে মেরা তারা এই জমি বুক করবো। 4 জনের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট জন, যে 11 বছর বয়স, তার শরীরে 15% পুড়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, তার পুরো ফেসটা পুড়ে গেছে, এমন সিভিয়ার ইনহেলেশন ইনজুরি, তার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। সো তাকে আমরা খুবই আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত নেমেছে পুলিশ। এখানে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ভিকটিমদের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের আরও তথ্য প্রমাণ নিতে হবে, বিস্তারিত আরও তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নরসিংদী। বাংলার সময়ে আরও থাকছে। আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশনায় খুশি মালিকরা, উপজেলা পর্যায়ে থাকবে সমন্বিত তদারকি কমিটি। ক্ষতিকর রাসায়নিক ঠেকানোর নামে হয়রানি না করার দাবি। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। মাঝ নদীতে 13-14 নম্বর পিলারের ওপর আজ বসানো হবে এই স্প্যানটি। 2 প্রান্ত মিলিয়ে 10ম এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এহসান জুয়েলের। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত নদীতে স্প্যান রয়েছে 9টি, এর মধ্যে 8টি স্প্যানই জাজিরা প্রান্তে। এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান মাওয়ার 3 ও 4 নম্বর পিলারে বসানো আছে, এটি মূলত সাময়িকভাবে রাখা এখানে। 5 ও 6 নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্প্যানটি সেখানে সরিয়ে নেওয়া হবে। সুখবর হলো, এবার মাওয়া প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্প্যান। নদীর 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্প্যান বসানোর কাজ, যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এপ্রিলে আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে, কারণ আমাদের সেকেন্ড আর একটা ট্রাস, ইরেকশনের ট্রাস আমাদের আসছে, এটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে, ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে। তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই। তো আমরা এপ্রিলে আমাদের আরও বেশি টার্গেট। এ লক্ষ্যে যে স্প্যানটি বসানো হবে সেটি তুলে দেওয়া হয়েছে 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে। অন্য সময় মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা স্পেন বয়ে নিতে পাড়ি দিতে হতো প্রায় 6 কিলোমিটার পথ, তাই আগের দিন রওনা দিত ক্রেন। এবার নদীর পাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি। এই 10ম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো 1.5 কিলোমিটারের সেতু, অর্থাৎ 6.15 কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে 4 ভাগের 1 ভাগ। তবে নদীতে এখনও 10টি পিলার দৃশ্যমান থাকায় বাকি 3 ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। আত্মসমর্পণ না করলে কোনো চরমপন্থী রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল পাবনায় প্রায় ৬০০ চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে আস্থার অভাবে যারা আত্মসমর্পণ করতে পারছেন না তাদের জন্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা আর্ট বাবু। পাবনা থেকে ওমর ফারুকের রিপোর্ট। 1999 সালের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ, এবারও শেখ হাসিনা সরকারের হাত ধরেই। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন 4টি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তৃতায় চরমপন্থী নেতা আর্ট বাবু জানান, আস্থার অভাবে তাদের কিছু সদস্য ইচ্ছা থাকার পরও আত্মসমর্পণ করেননি। সরকার আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে ডেকে এখানে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট ছোট সমিতি কিংবা সংস্থার মাধ্যমে আমরা নিজেরা আত্মনির্ভরশীল হব। পুলিশ মহাপরিদর্শক বলছেন, আত্মসমর্পণের দরজা বন্ধ হয়ে যায়নি। আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। চট্টগ্রামে কথিত বড় ভাই কালচারের দ্বন্দ্বে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। প্রেমের বিরোধকে কেন্দ্র করে কিশোরদের অন্যায়কে আশ্রয় দেয়া কথিত বড় ভাই লোকমান প্রতিপক্ষ সাইফুল গ্রুপের হাতে নিহত হয়। এর 24 ঘন্টার মধ্যে সাইফুল নিহত হয় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে। এদিকে গত বছরও 3 জন নিহত হয়েছে জানিয়ে বড় ভাই কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কদিন ধরেই চট্টগ্রামে বড় ভাই কালচারের বিষয়টি আলোচনায় আসছিল। সবশেষ রোববার রাতে কিশোর প্রেমের জের ধরে বাকলিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারা যায় গোলপাহাড় এলাকার বড় ভাই লোকমান হোসেন। আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বাকলিয়া এলাকার বড় ভাই সাইফুলকে। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাইফুলের। এই ঘটনা সংক্রান্তে আমরা যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। কিশোরদের সমস্যার সাথে এক গ্রুপের বড় ভাই এবং আর গ্রুপের বড় ভাই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব জড়িয়ে গেল। ওনার বাসার সামনে একটা ঘটনা হয়েছে, উনি হয়তো ওইখানে গেছে যে মানে জিনিসটা কি ওটাও উপলব্ধি করার জন্য, কিন্তু আসলে উনি এটার সাথে কোনোভাবে জড়িত না। আমার ভাই তো ক্রস ফায়ারের মামলার আসামি না, কেন আমার ভাইকে এরকম ক্রস ফায়ার দেওয়া হলো? অনুসন্ধানে বের হয়ে আসছে নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অনিক নামের আরেক কিশোরের, কিন্তু ওই ছাত্রী অনেকের সাথে সম্পর্ক ছিন্ন করে আরেক কিশোরের সাথে প্রেমে জড়িয়ে পড়লে এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিজের অনুসারীদের ছাড়িয়ে আনতে লোকমান বাকলিয়ায় গেলে এই খুনের ঘটনা ঘটে। সাইফুল লোকমান ওদের বাসায় যাওয়ার পরে পরে দোতলা থেকে গুলি মারছে, ওর মাথার মধ্যে গুলি, তেমন শব্দ হয় নাই। বিচারটা চাই, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আমার ছেলে। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন চট্টগ্রামে এই বড় ভাই কালচারের জন্য একের পর এক অপমৃত্যুর ঘটনা ঘটছে। জয়কে যখন আটক করে অনিকের দল, তখন জয়ের সিনিয়র হিসেবে এখানে লোকমান এবং তার লোকজন গোলপাহাড় এলাকা থেকে আসে। আবার অনিকরা যখন দেখতে পারে যে এখানে সিনিয়র গ্রুপ চলে আসছে, তাতে সাথে সাথে সে সাইফুলদেরকে বলে, তখন আবার সাইফুলের গ্রুপটা এখানে অ্যাড হয়ে যায় এবং মার্ডারের ঘটনাটা ঘটে। এর আগে গত 1 বছরে এ ধরনের বড় ভাই কালচারের কারণে অন্তত 3 কিশোরের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 3 দিনের মাথায় আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। শিক্ষকরা জানান, গতকাল সকাল 9টার দিকে সদর উপজেলার মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে 2য় শ্রেণীর কক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। ক্লাস শুরুর আগ মুহূর্তে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসের বাইরে ছিল।
বিদ্যালয়ের অন্য কক্ষের গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে বলে জানান প্রধান শিক্ষক। এর আগে গত শুক্রবার তালতলী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবনের গ্রেড বিম ভেঙে এক শিক্ষার্থী সহ নিহত ও 5 জন আহত হয়। আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ছে, আমাকে ওই ক্লাসে ঢুকতে অনেক ভয় করে। অনেক জোরে একটা শব্দ হয়েছে, শব্দ আমি আসি, এসে আমার অন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও আসে, এসে দেখি যে ওই জায়গাটা ভেঙে পড়ছে। অনেক ঝুঁকির ভিতর আছি, আমার প্রতিটা রুমই এইরকম। বাংলার সময়ে আরও থাকছে। পহেলা বৈশাখ সামনে রেখে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে ইলিশের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। সিলেটে বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ ও মানিকগঞ্জে বজ্রপাতে আরও 2 জন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ধোপরিয়া হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে জিতু মিয়া, রাজন মিয়া ও আনোয়ার হোসেন মারা যান। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে চেলা নদীতে বালু পাথর উত্তোলন করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে আলী হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত আরও 2 শ্রমিককে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মানিকগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রাজশাহীর বাগান মালিকদের দাবি, গাছে থাকতে আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হয় না। ফরমালিন দেওয়ার ঘটনা ঘটে আমের আড়তগুলোতে। তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাড়াবাড়িতে যাতে বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্কতার অনুরোধ রাজশাহী চেম্বার অব কমার্সের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি হাবিবুর রহমান পাপ্পুর। সুস্বাদু আমের অঞ্চল রাজশাহী। প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে এ জনপদে। চলতি বছর জেলায় 18,000 হেক্টর বাগানে উৎপাদিত হবে প্রায় 250 জাতের আম। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, এসব বাগান থেকে পরিপক্কতার আগেই বাজারে আম আনে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সে আমে দেখা মেলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক। সে কারণেই বাগানে এবার পুলিশ মোতায়েনের নির্দেশনা উচ্চ আদালতের। এই নির্দেশনাকে বাগান মালিকরা সাধুবাদ জানিয়ে বলছেন, আমের পরিচর্যায় পোকা দমনের রাসায়নিক ক্ষতিকর নয়, ফরমালিন মেশানোর এ দায় আড়তদারদের। আমরা এখানে কোনো কার্বাইড বা কোনো মেডিসিন আমরা দিই না। আমরা যে কীটনাশকগুলো মিশাই এগুলো রোগ প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। ব্যবসায়িকরা যারা কিনে নিয়ে যে এরা বিভিন্ন ধরনের কার্বাইড এবং বিভিন্ন ফরমালিন মিশিয়ে এই আমটাকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। যদি পুলিশ মোতায়েন থাকে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, উচ্চতর আদালতের নির্দেশনা পালনের নামে ব্যবসায়ী বা বাগান মালিকরা যেন হয়রানির শিকার না হয়। এই নির্দেশনাকে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কিছু যেন না করেন যাতে আমাদের এই সাধারণ কৃষকেরা বা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আর জেলা প্রশাসক বলছে, আদালতের নির্দেশনা মানতে উপজেলাগুলোতে বাগান ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত তদারকি কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতের নির্দেশনা মেনে আরো জোরদারভাবে যে নির্দেশনা এসেছে আমরা আম বাগানের প্রতি আমরা আমগুলি মনিটরিং করব, যাতে আমি কোনো ধরনের কেমিক্যাল অথবা ফরমালিন মিশাতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আর কয়দিন পর পহেলা বৈশাখ, তাই বরিশালের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। 1.5 কেজি ওজনের ইলিশের মন এখন 1.5 লাখ টাকা। ক্রেতারা বলছেন দাম ক্রয় ক্ষমতার বাইরে, আর বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় বাড়ছে দাম। তবে অভয়াশ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বছর ঘুরে আবার আসছে পহেলা বৈশাখ। গত 3 দশক ধরে কোনো কারণ ছাড়াই বাংলা নববর্ষে পান্তার সাথে ইলিশ খাওয়া কোথাও অনেকটা ফ্যাশন, আবার কোথাও রেওয়াজে পরিণত হয়েছে। এ কারণে নববর্ষ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে ব্যাপক, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দামও। পয়লা বৈশাখের জন্যই আসলাম ইলিশ মাছ কিনতে, কিন্তু দাম তো লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। আমরা তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ইলিশ মাছের দাম গত বছর তুলনায় দ্বিগুণ।
এবং ক্রেতারা হিমশিম খাইতে আছে মাছ কেনার জন্য। বৈশাখের জন্য যে আমাদের খাওয়া উচিত এরকমের নিয়ম করলে তো আমাদের দাম আরো বাড়বেই। ব্যবসায়ীরা অভিযোগ স্বীকার করে জানালেন দাম বাড়তে থাকবে 30 চৈত্র পর্যন্ত। এবছর অবৈধ শ্রম এবং ইলিশের কড়াকড়ি থাকার কারণে ইলিশের আমদানি অনেক কম, তুলনামূলক অনেক কম এবং দাম অনেক বেশি, গত বছরের চাইতে কয়েক গুণ দাম বেশি। এদিকে অভয়াশ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে কোনো বাধা নেই বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। সব জায়গায় আমরা ইলিশ ধরতে পারছি না, যার জন্য ইলিশের চাহিদা বেশি থাকার কারণে দাম বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পেলে আমাদের জেলেরা লাভবান হবে, সেটাও আমরা চাই। আমরা চাই ক্রেতারাও মাছ খাক এবং জেলেরাও লাভ করুক। বরিশালে পাইকারি বাজারে 1.5 কেজি ওজনের ইলিশের মন 1.5 লাখ টাকা, 1 কেজি 1 লাখ ও 600 থেকে 900 গ্রামের ইলিশ 60,000 টাকায় বিক্রি হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পহেলা বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরায়ের পালপাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। মাটির তৈরি পশু পাখি ও জীবজন্তু সহ নানা তৈজসপত্র তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নলাম কুমারপাড়ার সুচিন্দ্র পাল নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন কুমিরের অবয়ব। বৈশাখে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে মাটির তৈরি জীবজন্তু ও পশু পাখি তৈরি করছেন তিনি। একই চিত্র সাভার ও ধামরাইয়ের শিমুলিয়া, হাজিপাড়া, বানিয়াপাড়া ও কাকরান সহ বিভিন্ন পালপাড়ার। বাংলা নতুন বছর উপলক্ষে মাটির তৈরি নানা শৌখিন উপকরণ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈজসপত্রের চাহিদা কমায় বছরের অন্য সময় অনেকটাই নিরুত্তর থাকে কুমারপাড়াগুলো। পহেলা বৈশাখ আস্তে আস্তে থেকে আমরা কাজটা বেশি করি। চৈত্র মাসেই আমরা সকাল থেকে রাত 10টা 11টা 12টা অবধি কাজ করি। বাটিতে যে পরিমাণ খরচটা হয় সে পরিমাণ টাকা নেই। এখনকার আগের জিনিসের কদর নাই, মনে হলেন সিলভার বেরিয়ে যাওয়া আমাদের পালের যে আগের যে ব্যবসাগুলি ওই জিনিসগুলি সব উঠে গেছে। বৈশাখের বাজার ধরতে মাটির তৈরি পণ্যগুলো বুঝে নিতে ঘাটে নৌকা ভিড়িয়েছেন পাইকাররা। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য পেলে বাড়তি লাভের আশা তাদের। কাকরান পালপাড়া থেকে আনছি, নলামাইনে ভরতেছি। এখন যে নবীনগর স্মৃতিসুদ, তারা দাদনের টাকা দেয়, তারা কম পয়সা মানে আর কি আয়ার ব্যস্ত টাকা দেয়, এর মনে কম কিছু। আর যদি মনে করি করে তো নগদে মানে বেশি ব্যবসা আর কি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাংস্কৃতিক জায়গাগুলোকে সমৃদ্ধ করছে। ঐতিহ্য, দেশের ঐতিহ্যকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি তাহলে দেশের বাইরেও কিন্তু এই শিল্প মাধ্যমকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়ার 20 থেকে 25টি গ্রামে অন্তত 10,000 পরিবার বাস করেন। এর মধ্যে শুধু বংশীয় ঐতিহ্যকে ধারণ করে প্রায় 100 পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, সাভার। কিশোরগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে ভৈরবের চাঁদপুর ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে, এতে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মৃত অবস্থায় রাত 2:45 প্রায় 1:45 আমাদের কাছে আসে। আর সে মৃত ছিল এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। বুকের মধ্যে 3টা নুন ছিল, যেটা সামনেও ছিল পিছনেও ছিল। বরগুনায় ভাড়ানি খালে অর্ধশতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জালাল উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভাড়ানি খালে অবৈধভাবে গড়ে ওঠা 50টি দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। গত 7 জানুয়ারি হাইকোর্ট বরগুনা জেলা প্রশাসনকে ভাড়ানি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রায়ের পর সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে দ্বিতীয় দিনের অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। গুড়িয়ে দেওয়া হয় পাকা, আধা পাকা অন্তত 20টি অবৈধ স্থাপনা। রাকিবউদ্দিন রাইস মিলকে 2 লাখ টাকা জরিমানা সহ জব্দকৃত মালামাল 1 লাখ টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়।
পর্যায়ক্রমে নদীর সীমানা পিলারের অভ্যন্তরে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হিলিতে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। গতরাতে মনসাপুর বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দুস্থ নারীদের মাঝে বিতরণের জন্য ভিজিডির 2 মাসের চাল উত্তোলন করেন আলীহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল বাবু। কিন্তু গতকাল তিনি মাত্র 1 মাসের চাল বিতরণ করেন। 698 জনের মাঝে বিতরণের জন্য বাকি 1 মাসের 21 মেট্রিক টন চাল তিনি আত্মসাৎ করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাকে আটকের নির্দেশ দেয়। বাকি যে 1 মাসের চাল উত্তোলন করা হচ্ছে গোডাউন থেকে, এই চালের কোনো স্টক মজুদ তার কাছে নেই এবং এই চালের কোনো হিসাবও সে দিতে পারেনি। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে পরবর্তীতে এটা বিতরণ করা হবে, কিন্তু কোথা থেকে বিতরণ করবে এই বিষয়ে কোনো স্টক তার কাছে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে অভিযোগ করবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেভাবে তদন্ত করব। ভোলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে জেলা বিদ্যুৎ বিভাগ। গতকাল সকালে শহরের নূর মসজিদ রোড এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় 6টি অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার সরিয়ে নেওয়া হয়। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। গণদাবির মুখে বর্ধিত পানির বিল প্রত্যাহার করেছে সাতক্ষীরা পৌরসভা। গতকাল সকালে পৌর অডিটোরিয়ামে গণশুনানিতে সিদ্ধান্ত নেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। 1 মার্চ পৌরসভার পানির বিল দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ। এর পরপরই আন্দোলনে নামেন পৌরবাসী। আন্দোলনের মুখে গণশুনানির সিদ্ধান্ত নেন পৌরসভার মেয়র। এ সময় গণদাবির মুখে পানির বিল দ্বিগুণ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন মেয়র। একই সাথে সব ধরনের অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন তিনি। একাধিক গণধর্ষণের ঘটনার পর নোয়াখালীর সুবর্ণচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়। এতে জেলা প্রশাসক তন্ময় দাস, উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা 2018 সালের 30 ডিসেম্বর থেকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত একাধিক ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সিরাজগঞ্জের প্রত্যন্ত ক্ষীরতলা গ্রামে 1000 বছরের পুরাকীর্তির সন্ধানের দাবি করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল থেকে রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা গ্রামে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে অধ্যয়নরত একদল তরুণ গবেষক ওই এলাকায় অনুসন্ধানের কাজ শুরু করেন। এ সময় মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাকীর্তির অনেক নিদর্শন পাওয়া যায়। গবেষকদের দাবি, নিদর্শন দেখে ধারণা করা হচ্ছে এগুলো পাল শাসন আমলের একটি সমৃদ্ধ নগরী ছিল। আরও গবেষণার জন্য এই স্থান খনন করে অনেক ঐতিহাসিক পুরাকীর্তি পাওয়া যেতে পারে বলে ধারণা তাদের। প্রায় 50টি ঢিবি ছিল আশেপাশের গ্রামগুলোতে। এর মধ্যে আমরা একটা মাত্র ঢিবি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ইটের যে গঠনশৈলী, ইটের যে আপনার ব্যাসার্ধ, ডায়ামিটার, এইগুলোর সাথে আমাদের পাল শাসকদের যে স্থাপনা আছে সেই ইটগুলোর অনেক মিল আছে। তো ওই তথ্য থেকে এখানকার যে প্রাপ্ত উপাত্ত আছে, হিস্ট্রিক্যাল ইনফরমেশন, সেগুলো থেকে আমরা আপাতত অনুমান করতে পারি যে আনুমানিক 1000 বছর আগে এখানে একটা সমৃদ্ধ জনপদ ছিল। যুম্ম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হন, এ স্লোগানে রাঙ্গামাটিতে শুরু হয়েছে আদিবাসীদের বর্ষবরণ বৈশাখী উৎসব। গতকাল সকালে পৌরসভার সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার। পরে বিজু, সাংঘ্রাই, বৈশিক, সংক্রান, বিশু ও বিহু সম্প্রদায়ের মানুষ সুরের তালে তালে নেচে গেয়ে উৎসব শুরু করেন। পার্বত্য অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয় নৃত্যের মাধ্যমে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন পার্বত্য অঞ্চলের তরুণ তরুণীরা। আগামী 15 এপ্রিল পর্যন্ত চলবে আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। আমাদের বিজু যে আসছে, এই বিজু উপলক্ষে যাতে পুরন বছরগুলো যে হানাহানি মারামারি হচ্ছে ওগুলো যাতে সবগুলো ধুয়ে মুছে যায়। আমরা চাই যে বাংলাদেশে আমরা সুখে শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাই, সেজন্য আমরা এখানে আছি। নদীকে প্রণাম জানিয়ে আমাদের ফুল বিজুর নতুন বছরকে আমরা বরণ করে নিই।
বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। 13 ও 14 নম্বর পিলারের ওপর বসানোর পর দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়। সতীর্থদের আহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।